প্রভাত গাড়ি ড্রাইভ করছে। পূর্ণতা পাশেই মলিন মুখে বসে আছে। চোখের সামনে সারাক্ষণ নিজের মায়ের মুখটা ভেসে উঠছে। প্রভাত ড্রাইভের পাশাপাশি বারেবার পূর্ণতার দিকে তাকাচ্ছে। পূর্ণতার চোখের পানি প্রভাতকে ভীষণ যন্ত্রণা দেয়। সেই যন্ত্রণা ভয়াবহ রকমের। গাড়ির স্টিয়ারিংয়ে হাত রেখে প্রভাত নির্মল চাহনিতে পূর্ণতার দিকে চেয়ে বলল, পূর্ণ, তোমার চোখের পানি আমার কাছে বিষক্রিয়ার মতো লাগে, যেন বিষাক্ত কোনো বিষ আমি পান করেছি। সেই বিষক্রিয়ার জন্য ভেতরটা পুরো ছারকার হয়ে যাচ্ছে। পূর্ণতার কোনো উত্তর দিল না। সে মলিন মুখে ধ্যান হয়ে সামনের দিকে তাকিয়ে আছে। পূর্ণতার নিশ্চুপ থাকা প্রভাতকে আরও পোড়াচ্ছে। প্রভাত আবারও বলল, আমার অপূর্ণ জীবনে পূর্ণতা কখনোই তুমি ছাড়া পেতাম না। জীবনের সব অপূর্ণতা মুছে দিয়েই তোমার আগমন আমার জীবনে। তুমি সামান্যতম কষ্ট পেলে আমার কি হয়ে যায় তোমাকে বোঝাতে পারবো না। আচ্ছা, হৃদয়ের অনুভূতি দেখানোর মতো কোনো ব্যবস্থা নেই? তাহলে তোমাকে দেখাতাম তোমার কষ্ট আমাকে কিভাবে দংশন করে। পূর্ণতা দীর্ঘশ্বাস ছেড়ে প্রভাতের দিকে তাকালো, চোখের পানি মুছল, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, আপনি জানতেন আমার আম্মুর ব্লাড ক্যান্সার? এমন ভয়ঙ্কর প্রশ্নে চমকালো প্রভাত। সে কি উত্তর দেবে বুঝে উঠতে পারছে না। এমন সিচুয়েশনে কি উত্তর দেওয়া যায় তাও বুঝে উঠতে পারছে না। পূর্ণতা আবারও জিজ্ঞেস করলো, আপনি জানতেন? প্রভাত মৃদু কণ্ঠে জবাব দিল, জানতাম। পূর্ণতা খানিকটা চিৎকার দিয়ে কেঁদে উঠে বলল, তাহলে কেন বলেননি? কেন বলেননি আমাকে? এত বড় ভয়ঙ্কর এক সত্য কেন লুকালেন বলুন? একজন সন্তানের কাছে এই অনুভূতি কত বাজে আপনি বুঝবেন না। কিভাবে বুঝবেন? আপনার তো মা আছেই। যে চলে যাবে সে তো আমার মা। চাচি আমার কাছে আম্মুর চেয়ে কম কোনোদিনই ছিল না পূর্ণ। তুমি জেনে কেন এমন আঘাত কথা বলছো? তোমার সিচুয়েশন আমি বুঝতে পারছি। যদিও একজনের মনের অবস্থা আরেকজন পুরোটা বুঝতে পারে না, তবুও আমি বোধহয় বুঝতে পারছি না। তাহলে কেন বললেন আমাকে? আমি তাহলে আমার আম্মুর পাশে সারাক্ষণ থাকতাম। এই দুনিয়াতে আমার আম্মু আর বেশি দিন নেই, এটা আমি ভাবতেই পারছি না। আম্মুর কিছু হয়ে গেলে সেদিন আমিও নিজেকে শেষ করে দেব। তোমাকে বললে আরও অনেক দিন আগেই তোমার হাসি খুশি মুখটা মলিন হয়ে যেত, যেটা চাচি কখনোই চায়নি। চাচির অনুরোধেই তোমাকে কিছু বলা হয়নি। আমার আম্মুর কিছু হলে আমি কি করব? কি হবে আমার? আমার আম্মুকে সত্যি আর থাকবে না? কুলপূর্ণ, কার হায়াত কতটুকু তা আল্লাহ ভালো জানেন, আমরা নই। অসুস্থ মানুষও দীর্ঘদিন বেঁচে থাকে, আবার সুস্থ মানুষ হুট করে মরে যায়। চাচি মারা যাবে এসব কেন ভাবছো? ভাবতে বাধ্য হচ্ছি। আমার আম্মু মরে যাবে বলে আম্মুর অনুরোধে আমাকে দয়া করে বিয়ে করেছেন, তাই না প্রভাত চৌধুরী? না হলে আপনার মতো ছেলে তো আমাকে কোনোদিন জোর করে বিয়ে করতো না। দয়া করছেন আমাকে, তাই না? আমার মৃত্যু পথযাত্রী মায়ের শেষ ইচ্ছা পূরণ করছেন। জীবনে কখনো ভাবিনি কেউ দয়া দেখিয়ে বিয়ে করবে। প্রভাত হঠাৎ ব্রেক চাপলো, তাতে একটা ঝাঁকি হলো। হঠাৎ এভাবে ব্রেক চাপাতে পূর্ণতার বুকের মাঝে ধুকপুক করে উঠল। সে কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হলো? চারপাশে লোকজন। প্রভাত গাড়ির সমস্ত গ্লাস নামিয়ে দিল। পূর্ণতা এবার অবাক হলো, কৌতূহলীর মাত্রা বাড়িয়ে দিয়ে প্রশ্ন করল, কি হচ্ছে? প্রভাত পূর্ণতার দিকে দৃষ্টি ফেলল। প্রভাত যতবারই পূর্ণতার দিকে তাকায় ততবারই চোখের দৃষ্টিতে থাকে গভীর প্রণয়। এই দৃষ্টি দেখলেই পূর্ণতা থতমত খেয়ে যায়। সে বেশিক্ষণ টিকতে পারে না এই দৃষ্টির সামনে। কেবলই পূর্ণতার ওষ্ঠদ্বয় নড়ে উঠল। কিছু একটা বলতে যাবে তার পূর্বেই প্রভাত পূর্ণতার দিকে ঝুঁকল। পূর্ণতার কাঁধের ওপর দিয়ে হাত দিয়ে নিজের বুকের সাথে চেপে ধরল আলতো পরশে। পরশটা এমন ছিল আপনা আপনি ভালোবাসা নির্গত হচ্ছিল। পূর্ণতা বুঝে উঠতে পারল না প্রভাত মাঝ রাস্তায় এমন কেন করছে। প্রভাত সুযোগ পেলে তাকে জড়িয়ে ধরে ভালোবাসতে চায়, তাই বলে মাঝ রাস্তায় অসভ্যতম করার মতো মানুষ তো সে নয়। এমন সময় প্রভাতের মসৃণ কণ্ঠস্বর ফিসফিসিয়ে পূর্ণতার কর্ণকুহরে পৌঁছালো। প্রভাত আদর মাখা কোমল কণ্ঠে ফিসফিসিয়ে বলল, আমার বুকে কান রাখো। হৃদস্পন্দনের গতিবেগ কি শুনতে পাও পূর্ণ? খেয়াল করে শোনো, প্রতিটা স্পন্দন বলছে ভালোবাসি পূর্ণ। তোমাকে পৃথিবী সমান ভালোবাসি, ইহকালও ভালোবাসি, পরকালও ভালোবাসি। ভালোবাসা ছাড়া কি আর অন্য কিছু আছে আমার হৃদস্পন্দনে পূর্ণ? প্রভাতের এমন আদরে কণ্ঠ ভালোবাসার আকুলতা পূর্ণতা ফুফিয়ে কেঁদে উঠল। প্রভাতের গেঞ্জির কলার খামচে ধরে বলে উঠল, সব মিথ্যা, বিশ্বাস করি না আমি কিচ্ছু। প্রভাত পূর্ণতাকে নিজের বুকের সাথে আবারও একটু শক্তভাবে জড়িয়ে ধরে বলল, আমি জীবনে হয়তো প্রয়োজনে অপ্রয়োজনে অনেক মিথ্যে বলেছি, কিন্তু বিশ্বাস করুন, এই পৃথিবীতে আমার ভালোবাসার চেয়ে সত্য কিছুই নেই। আমি আপনার কাছে একটা জিনিস চাই, দিতে পারবেন? চেয়ে দেখো, জান দিতেও ভাববো না। পূর্ণতা কাঁদতে কাঁদতে বলল, আমাকে কথা দিন, আমার আম্মুর সাথে
যে এত বড় অন্যায় করলো তাকে উপযুক্ত শাস্তি দেবেন। ওই নিকৃষ্ট ব্যক্তিকে একটু হলেও কষ্ট দেবেন। ওই নিকৃষ্ট ব্যক্তির কষ্ট দেখলেই আমার অশান্ত হৃদয়টা শান্ত হবে। আর আপনি যদি না পারেন আমি নিজেই কি করব জানি না। প্রভাত পূর্ণতার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, তুমি না বললেও আমি তাকে ছাড়তাম না। আমি চাচাকে কঠিন শাস্তি দেব, বোঝাবো অর্ধাঙ্গিনী ছাড়া জীবন কতটা দুর্বিষহ হতে পারে। এমন সময় প্রভাতের চোখ গেল বাইরে। সে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। প্রভাত উকি দিল, দেখলো রাজনের সাথে পুষ্প একটা ফুলের দোকানের সামনে দাঁড়িয়ে আছে। রাজন আর পুষ্প দুজনের মুখ হাসি খুশিতে ভর্তি। প্রভাত যা অনুমান করেছে তা কি সত্য? মুহূর্তের মাঝে প্রভাতের অনুমান সত্য হলো। রাজন একটা বেলি ফুলের গাছড়া পুষ্পের চুলে বেঁধে দিল। তারপর পুষ্পের হাত ধরে নিয়ে একটা রিকশায় উঠল। পুনঃ তার গলা শুকিয়ে এলো টেনশনে। এভাবে ওরা প্রভাতের সামনে ধরা পড়ে গেল। রিকশাটা চলে যেতেই প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, তুমি কিছু জানতে এ ব্যাপারে? পূর্ণতার জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, না মানে? প্রভাত শক্তভাবে জিজ্ঞেস করলো, আমি জানি, পৃথিবীর কেউ না জানলেও তুমি সব জানো। কতদিন ধরে চলছে এসব? কতটুকু গভীরে গিয়েছে জানো? এভাবে রেগে যাচ্ছেন কেন? আমাকে চোখ রাঙাচ্ছেন কেন? পুষ্প আমার একমাত্র বোন। ও ভুল করলে আমি রাখবো না, টেনশন করব না? পূর্ণতা গভীর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, আপনি কিভাবে শিওর হলেন আপু ভুল করছে? ঠিক তো হতেও পারে। প্রভাত চিন্তিত হয়ে উত্তর দিল, দেখো পূর্ণ, তোমার কোনো আইডিয়া আছে ছেলেদের সম্পর্কে? জানো চারদিকে কি হচ্ছে? যাকে তুমি বেশি ভালো মনে করবে সেই হবে ভয়ঙ্কর খারাপ। তার মানে বলতে চাইছেন রাজন ভাইয়া ভালো মানুষ নন? দেখো, আমি তা বলতে চাইনি। রাজনকে যতটুকু দেখেছি স্ট্রং পার্সোনালিটির ছেলে হিসেবে দেখেছি, কিন্তু দুদিন দেখে তো আমরা তাকে পরিপূর্ণভাবে একটা মানুষ চিনতে পারি না। রাজন একজন এএসআই, শুধু এতটুকু জানি। ওর পরিচয় কি, কোন জেলার ছেলে, ফ্যামিলি কেমন, কিছুই তো জানি না। চৌধুরী পরিবারের চেয়ে নিশ্চয়ই খারাপ পরিবার পৃথিবীতে নেই। তাছাড়া এত কিছু জানতে হবে কেন? মানুষটা ভালো হলেই তো হলো। প্রভাত আবারও প্রশ্ন করলো, কতটুকু গভীরে গিয়েছে জানো? অনুতা ওদের দুজনের কথা 2 সেকেন্ড ভেবে উত্তর দিল, যতটুকু গভীরে গেলে একজন আরেকজনকে ছাড়া অসহায় হয়ে পড়ে। রাজন ভালো হলে ওর ফ্যামিলি নিয়ে আমার মাথা ব্যথা নেই। সবার বিপক্ষে গিয়ে ওদের বিয়ে দেব, শুধু আমার বোনকে যেন ভালোবাসে। সবাই কি আর আপনার মতো বউ পাগল হবে নাকি? পূর্ণর খোঁজা মারা কথায় প্রভাত হাসলো, মৃদু হাসলো। এই কথাটা তাকে প্রশান্তি দিল। প্রভাত পূর্ণর ঠোঁটে চুমু খেয়ে আবার গাড়ি স্টার্ট দিল। ঘণ্টা খানিকের মাঝে গাড়ি গিয়ে পৌঁছালো হসপিটালে। জাহানের কেবিনে প্রবেশ করলো প্রভাত আর পূর্ণতা। আজ পূর্ণতা পৃথিবীর সব মায়া এক জায়গা করে জাহানের দিকে তাকিয়ে আছে ফ্যাল ফ্যাল নয়নে। মনে হচ্ছে পূর্ণতা এখনই কেটে দেবে, কিন্তু জাহানের হাস্যোজ্জ্বল মুখের দিকে তাকিয়ে পারল। জাহান আজ উঠে বসেছেন, মন খুলে হাসছে। মেয়েটি তার গালে খাবার তুলে দিচ্ছে, সে খাচ্ছে আর প্রাণ খুলে হাসছে। দুজা কি গল্প করছে কে জানে। দেখে মনে হয় দুই বোন, কোনোদিন ঝগড়া হয়নি ওদের। প্রভাত পূর্ণতার দিকে তাকিয়ে বলল, দেখো, আমার শাশুড়ি একদম সুস্থ আছে। তাই বলে শাশুড়ি বলবেন? সত্য স্বীকার করাই শ্রেয় পূর্ণ। এমন সময় মেরির চোখ গেল দরজায়। প্রভাত আর পূর্ণকে দেখে মেরি বলল, তোরা ভেতরে আয়, বাইরে কেন? ওরা দুজন এগিয়ে এলো। পূর্ণতা সরাসরি জাহানের কাছে এগিয়ে গেল। জাহানের অসুস্থতার কথা তার মনে করিয়ে দিয়ে হাসি মুখটা মলিন করল না। জাহানকে খুব আদর করে জড়িয়ে ধরল, জড়িয়ে ধরে রেখেছে খুব শক্তভাবে আর ছাড়ছে না। মেয়ের এমন পাগলামি দেখে জাহান খুব জোরে হাসলো। আজ কেন এত হাসছে কেউ জানে না, শুধু হেসেই যাচ্ছে। অনেকক্ষণ হয়ে গেল। জাহান বলল, এবার ছাড়ো শোনা। পূর্ণতা এবার জাহানকে ছেড়ে বলল, কেমন আছো আম্মু? কতদিন তোমার হাসি মুখটা দেখি না। তুমি এভাবে হাসলে আমি যেন স্বর্গে সুখ পাই। তোমাকে এইভাবে হাসি খুশি দেখতে চাই আমি সারা জীবন। জাহান পূর্ণর কপালে চুমু দিয়ে বলল, ভেবেছি আর কোনোদিন কাঁদবো না, এখন থেকে শুধু হাসবো। মেরি বলল, পূর্ণ, আমাকে তো কোনোদিন এভাবে আদর করিস না, আমি কি তোর কিছু হই না? মেরি পূর্ণকে জড়িয়ে ভেবেছি আর কোনোদিন কাঁদবো না, এখন থেকে শুধু হাসবো। মেরি বলল, পূর্ণ, আমাকে তো কোনোদিন এভাবে আদর করিস না, আমি কি তোর কিছু হই না? পূর্ণ মেরিকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার দ্বিতীয় মা, বুঝেছ? দুজনকে সমান ভালোবাসি আমি। আরও 10 দিন কেটে গিয়েছে। এই বাড়িতে পূজা এসেছে আজ 10 দিন হলো। জাহান ও বাড়ি এসেছে। জাহান এখন সম্পূর্ণ সুস্থ। এখন সে আর ওয়াজেদের সাথে থাকছে না, আলাদা একটা রুম দিয়েছে প্রভাত আর পূর্ণতা। প্রভাত জাহানকে ডিভোর্সের ব্যাপারে বলেছে, সে যেন ওয়াজেদকে ডিভোর্স দেয়। জাহান একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছে, শরীরে কঠিন ব্যাধি না হলে ডিভোর্সই দিতাম।
আমার হাতে আর বেশি সময় নেই। এখন ডিভোর্স হলে আমি আর তোমার চাচা এক বাড়িতে থাকতে পারবো না। ফলে আমি পূর্ণ থেকে দূরে থাকবো। আমি মেরি আপাকে ছাড়াও থাকতে পারবো না। পূর্ণ, পুষ্প, তুমি কাউকে ছাড়া থাকতে পারবো না। যে কদিন আছি এই মানুষের সাথে একসাথে আর থাকবো না। প্রভাত আর জোরাজুরি করলো না, জাহানকে আলাদা থাকার ব্যবস্থা করে দিল। তবে ওয়াজেদকে কঠিন হুঁশিয়ারি দিল, জাহানের দিকে চোখ তুলে তাকালে বা স্বামীর অধিকার দেখাতে গিয়ে অত্যাচার করলে এই বাড়িতে ওয়াজেদের শেষ দিন হবে। ওয়াজেদও চুপচাপ আছে, জাহানকে কিছু বলার সাহস পাচ্ছে না। পূজাকে দায়িত্ব দিয়েছে সে যেন সব সময় জাহানের কাছে সাহায্য করে, এছাড়া আর কিছু করা লাগবে না। বাকি টাইম পূর্ণ আর পুষ্পের সাথে গল্প করে টিভি দেখে বই পড়ে কাটাবে। এ বাড়িতে সবচেয়ে বয়স কম এখন পূজা এ বাড়িতে আসার পর কেমন যেন নতুন প্রাণ সঞ্চার হয়েছে। একবার কিচেন, একবার ডাইনিং, একবার বাগান, একবার পূর্ণ, একবার পুষ্প, এসব করে ঘুরে বেড়াচ্ছে। খুব কম সময় এ বাড়ির সবাই পূজাকে আপন করে নিয়েছে। পুষ্প আর পূর্ণর মতো মেশার মানুষ পেয়ে পূজারও আর বাড়ি যেতে ইচ্ছে করে না। প্রথম এক সপ্তাহ বাড়ি গেলেও এখন থেকে সে আর বাড়িতে যাবে না। পূজার আগমনে বাড়িটা কেমন ময়ময় করছে, নতুন সুবাস ছড়াচ্ছে সব কিছুতে। বয়স একটু ছোট হলেও পুষ্প আর পূজার খুব কাছের হয়ে উঠেছে। এখন ওরা তিনজন সারাদিন একসাথে থাকে, আড্ডা দেয়। পূজার সাথে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করে না। ওদের দুজনের অগণিত ড্রেস, সেখান থেকে নতুন দেখে কিছু ভালো পোশাকও দিয়েছে। পূর্ণ আর পুষ্প পূজাকে ওদের মতো স্টাইলে করার চেষ্টা করছে। জেলে পাড়ার মেয়েটা এখন আর জেলে পাড়ার মতো নেই, অনেকখানি বদলে গিয়েছে। পূজার ধর্ম আলাদা, তবুও বাড়ির কেউ পূজাকে ছোট করে দেখছে না। পূজাও কেমন মিশে গিয়েছে। চাঁদ রাত, চাঁদ কেমন ক্ষয় হয়ে এসেছে, তাও চাঁদের মৃদু আলোয় ধরনের সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছে। পূর্ণ, পুষ্প আর পূজা ছাদে বসে আড্ডা দিচ্ছে। পূর্ণতা পূজাকে একটা গোলাপি রঙের গাউন দিয়েছে। পূজা সেটা পরে ছাদে দাঁড়িয়ে নায়িকাদের মতো ঘুরছে আর মাঝে মধ্যে নেচে উঠছে। পূজা হিন্দু নাচ গান আগে থেকে ভালো জানে। পুষ্প একটা গান ছেড়ে বলল, পূজা একটা নাচ করো তো দেখি। পূজা বলল, এখন না পুষ্পদি, তোমার বিয়েতে নেচে পূজা ফাটিয়ে দেবে, দেখে নিও যদি আমাকে তোমার বিয়েতে বলো। পুষ্প বলল, তুই ছাড়া তো এখন বিয়ে হবে না, তোকে কি আর আলাদা করে বলা লাগবে? পূর্ণতা বলল, তুই এত সুন্দর নাচ শিখেছিস কীভাবে রে? পূজা একগাল হেসে বলল, আমাদের পাড়ার এক কাকিমা তার মেয়েকে নাচ শেখাতো, আমি তাই দেখে দেখে নাচ শিখে ফেলেছি। পূর্ণতা আবার বলল, আচ্ছা পূজা, তুই যে সেদিন বললি ভিডিও ফোনের কথা, কেন লাগবে আমাকে বলবি? শুধু বললি না তো। পূজা ওর মাথাটা পুষ্প আর পূর্ণর দিকে এগিয়ে নিয়ে বলল, কাউকে বলবে না তো? পুষ্প বলল, না বলবো না, তুই বল। পূজা লাজুক হেসে বলল, আমি একজনকে ভালোবাসি, ওর আবার ভিডিও ফোন আছে, আমার তো নেই। ওর কাছে আবার এখন বেশি টাকাও নেই, তাই এই ছোট ফোনটা আমাকে কিনে দিয়েছে। বলেছে আমার মুখ নাকি চাঁদের মতো, সারাক্ষণ কল্পনায় দেখতে ভালো লাগে না, টাকা জমিয়ে একটা ভিডিও ফোন কিনে দেবে, তখন সারাক্ষণ খালি আমার মুখই দেখবে। ও কবে দিবে তার ঠিক নেই, তাই ভাবলাম কাজের সুযোগ যখন পেয়েছি এই টাকা দিয়ে ফোন কিনবো আমি। পুষ্প বলল, বলিস কি, এই বয়সে এত প্রেম তোর কোথা থেকে আসে? এই তুই প্রেমের কি বুঝিস রে? পূজা আবারও একগাল হেসে বলল, আমি 7 থেকে প্রেম করি কৃষ্ণের সাথে। কৃষ্ণ নামটা পুষ্পের খুব চেনা। মুহূর্তের মাঝে তার চেনা কৃষ্ণের মুখটা ভেসে উঠল। পুষ্প কৌতূহলী হয়ে জিজ্ঞেস করে, ওর নাম তাহলে কৃষ্ণ? হ্যাঁ দিদি। পূর্ণতা 2 গালে হাত দিয়ে বলল, বলে কি এই মেয়ে, এই নাকি 7 থেকে প্রেম করে? তুই তো ভীষণ ইস্টে ফাঁকা। পূজা ওদের দিকে তাকিয়ে বলল, আর একটা গুরুত্বপূর্ণ কথা শুনবা তোমরা? দুজনে বলে উঠল, কি? আমি বিয়েও করে ফেলেছি গোপনে, আমি কিন্তু অবিবাহিত না। কৃষ্ণ ওর আঙ্গুল কেটে রক্ত দিয়ে সিঁদুর পরায় দিছে। পুষ্প আর পূর্ণ দুজন দুজনের দিকে তাকিয়ে অবাকের চরম পর্যায়ে পৌঁছে গেল। এই মেয়ে তো যেন তেন ইস্টে ফাঁকা নয়। পূর্ণ তার চোখ কপালে তুলে বলল, তুই কি বাসরও করেছিস? না, সে সুযোগ হয়নি। মন্দিরে গিয়ে ভালো করে বিয়ে করতে হবে। কৃষ্ণ বলেছে 7 পাক ঘোরার সময় প্রতিবার বলবে ভালোবাসি পূজা, তোমাকে অনেক পুজো করে পেয়েছি। পূর্ণ তার চোখ এখনও কপালে, সে অবাক চোখে তাকিয়ে বলল, আবু জীবনে কল্যাণটাকে, এই মেয়ে কি বলে এসব? আমার তো মাথা ঘোরায়। পূজা খুব আগ্রহ নিয়ে বলল, পূর্ণদি, তোমার কি তাহলে বাসর টাসর হয়নি? পূর্ণ চোখ রাঙিয়ে বলল, একদম মার খাবি। ওসব আবার কি? হ্যাঁ? পুষ্প ওদের কথা শুনে হেসে গড়াগড়ি খাচ্ছে। জেলেপাড়া নদীর পাড়ে একটা বড় বাঁশের মাচাল আছে।
ফাইক সেখানে বসে রাতে মাছ পাহারা দেয়। এলাকার ছেলেপেলে দল বেঁধে এসে সেখান থেকে মাছ চুরি করে নিয়ে যায়। ওরা প্রফেশনালি চোর নয়, কিন্তু দল বেঁধে ঘুরতে এসে মাছ পেলে চুরি করে নিয়ে যায়। ফাইক গায়ে তীব্র জ্বর নিয়ে শিমুল তলায় মোটা লেপ গায়ে দিয়ে মাঝালে শুয়ে মাছ পাহারা দিচ্ছে, কিন্তু এই লেপে তো শীত কমছে না। নদী থেকে ঠান্ডা বাতাস ভেসে এসে ফাইকের শরীর যেন আরও শীতল করে তুলছে। থরথর করে কাঁপছে ফাইক। ফাইকের স্ত্রী ফাইকের মাথায় জলপট্টি দিচ্ছে আর বিড়বিড় করে বলছে, আমি বুঝতাছি না, তুমি এখনও কেন এই মাছ ধরো? মাছ না ধরলে কি আমরা না খাইয়া মরে যাব? ফাইক জ্বরের ঘোরে নিজের স্ত্রীর হাতটা চেপে ধরে বলল, তুমি বোঝো না কেন? তোমারে যখন আনছিলাম এই মাছই আমারে খাওয়ান জোগাইতো। পোলারে মানুষের মতো মানুষ বানাইতে পারছি। এই পেশা আমার রক্তে মিশে গেছে, আমি ছাড়তে পারুম না। তোমার পোলা তো এখন কাম কাজ করে, সে বড় চাকরিজীবী, তাও কেন তুমি এখন এইসব করবা? বেতন পাইয়া সব গুলান টাহা তো তোমার হাতে দিয়ে দেয়, তাও তোমারে বলে কয়েও সে এই কাম বাদ দেওয়াইতে পারতেছে না। আমি নিজেও বুঝতেছি না কি দরকার এই মাছ ধরনের। মাছ না ধরলে সময় কাটবো কেমনে রে? মাছ তো আর বেচতেছি না। ওই চৌধুরী বাড়ি থেকে আহনের পর থেকে তো দেখছি মাছ বেচা বাদ দিয়ে দিছো। ওই অমানুষের জগতে সারা জীবন মাছ খাওয়াইলে তো তোমার গায়ে হাত তুললো, সেইখান থেকে জ্বর তোমার। আমি আমার পোলারে আর লুকাবো না, এইসব কথা কইয়া দেব। ওই চৌধুরী তোমারে মারছে? ফায়েক তার স্ত্রীর হাত চেপে ধরে বলল, খবরদার, আমার পোলার কানে এইসব দিবা না, পোলা কষ্ট পাইব। আমার পোলারে এইসব কইলে আমার মরা মুখ দেখবা কইয়া দিলাম। ফায়েকের স্ত্রী রাগান্বিত হয়ে বলল, আমি কোনোদিন সুযোগ পাইলে এর প্রতিশোধ নিয়ে ফেলবো। ফায়েক জ্বরের ঘরে বলল, কার বিরুদ্ধে প্রতিশোধ নিবা? ওরা কারা ভুলা গেলা? সেই জন্যই বললাম সুযোগ খান যেন একদিন পাই। ওইসব ভুলা যাও, এখন পোলাটারে বিয়া দিতে হইব। মেয়ে এখন লাগবো না? তোমার পোলা এক মাইয়ারে পছন্দ করে, আমারে বলছে। মেয়ের বাড়ি কই? গায়ের রং পথ কেমন? কিছুই কয় নাই, একটাই কথা কইছে মাইয়াডারে তার অনেক পছন্দ। জ্বর কমলে পোলার বিয়া দিয়ে দিব। চোখের সামনে দিয়ে নাতি নাতনিদের ঘোরাঘুরি দেখতে পারতাছি। রাত অলরেডি অনেক বেজে গিয়েছে। পূর্ণতা, পুষ্প, পূজা গতদিনের ন্যায় আড্ডা দিয়ে দিচ্ছে। ইদানিং আড্ডা দেওয়াটা যেন ওদের কাছে নেশার মতো হয়ে গিয়েছে। পূজা বলল, পূর্ণদি, পুষ্পদি, কী করি বলুন তো? পুষ্প ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করলো, আবার কি হয়েছে তোর? ওই যে কৃষ্ণ আমাকে একটু রাস্তায় যেতে বলছে। ওর নাকি জলতৃষ্ণার মতো তেষ্টা পেয়েছে আমাকে দেখার জন্য। বুক নাকি একদম ফেটে চৌচির হয়ে যাচ্ছে। পূর্ণ পুষ্পের দিকে তাকিয়ে বলল, তোমার ভাই তো আমাকে কোনোদিন এভাবে বললো না আপু। পুষ্প একগাল হেসে বলল, আমার ভাই যা বলতে পারে তা পৃথিবীর কেউ বলতে পারবে না। এমন সময় পুষ্পের ফোন বেজে উঠল। স্ক্রিনে ভাসছে রাজনের নাম্বার। পূর্ণ বলল, আপু, তোমার ভাই কিন্তু তোমাকে নিয়ে দুশ্চিন্তা করে যাচ্ছে। পুষ্প চিন্তিত মুখে বলল, কেন? ওই যে বলেছিলাম না, তোমাকে রাজন ভাইয়ের সাথে দেখে ফেলেছিল, সেদিন থেকে চিন্তায় আছে। শোন পূর্ণ, তুই থাকতে যেন আমার আর রাজনের ভালোবাসা আলাদা না হয়। তোমার ভাই কোনোদিন তোমার খারাপ চাইবে না আপু, তুমি নিশ্চিন্তে থাকো। এমন সময় ছাদে প্রভাত প্রবেশ করলো। সে শুকনো কাশি দিয়ে পূর্ণতার দৃষ্টি আকর্ষণ করলো। ওরা তিনজনে ফিরে তাকালো। প্রভাত প্যান্টের পকেটে হাত গুজে দাঁড়িয়ে ব্যস্ত স্বরে ডাকলো, পূর্ণতা। পূর্ণতা উঠে দাঁড়িয়ে বলল, হ্যাঁ বলুন। আমি যে ডিললংয়ের ফাইলটা তোমায় দিয়েছিলাম ওটা দিয়ে যাও। পূর্ণতা অবাক হয়ে প্রশ্ন করলো, কবে দিলেন? প্রভাত কপাল চাপড়ায় কয়েকটা ভাঁজ ফেলে জিজ্ঞেস করলো, কবে দিলাম মানে? এত ভুলে যাও কীভাবে তুমি? আমি একটু বলিনি, আমাকে দেননি আপনি। আমি দিয়েছি, রুমে এসে খুঁজে দেখো, খুব গুরুত্বপূর্ণ ফাইল ছিল। পুষ্প আস্তে করে বলল, পূর্ণচা, তোর হয়তো খেয়াল নেই, খুঁজে দিয়ে আয়। আপু আমাকে দেয়নি উনি ফাইল। পুষ্প বলল, তুই যা, রুমে যা, মনে পড়বে। পূর্ণ যাওয়ার সময় বলল, আমি না ফিরলে কিন্তু বাকি গল্প করব না আপু। পুষ্প হেসে বলল, ঠিক আছে তুই যা। পূজা ভীষণ দুষ্ট প্রকৃতির মেয়ে। পূর্ণ উঠে যেতেই পূজা এগিয়ে গেল পিছ। প্রভাত আর পূর্ণ কীভাবে রুমে যাবে সেটা দেখার জন্য পূজা এগিয়ে গেল। প্রভাত কয়েক সিঁড়ি নিচে নেমে দাঁড়ালো। পূর্ণতাও প্রভাতের সাথে সাথে কয়েক সিঁড়ি নিচে নেমে খানিকটা চিন্তা নিয়ে প্রশ্ন করলো, কি ব্যাপার, কবে দিলেন আপনি ফাইল? আমার ব্রেন এতটাও খারাপ হয়ে গিয়েছে যে সব ভুলে যাব। প্রভাত সাথে সাথে পূর্ণতাকে কোলে তুলে নিয়ে বলল, ফাইলের কথা ভোলনি, কিন্তু নিজের বরকে ঠিকই ভুলে বসেছো। কি করছেন? পড়ে যাবো, নামান আমাকে। গলা জড়িয়ে ধরো, রোমান্টিক একটা ভাব আসবে। না ধরবো না, আমি তো তোমাকে ছাড়ছি না, শুধু শুধু ঝুলে থেকে কষ্ট না দিয়ে জড়িয়ে ধরে একটু শান্তি দাও। পূর্ণতা জানে প্রভাত যখন বলছে ছাড়বে না, তার মানে ছাড়বে না। উপায়ন্তর না পেয়ে প্রভাতের গলা জড়িয়ে ধরল। প্রভাত গলা জড়িয়ে ধরে বলল, কাহিনী কি আপনার?
আপনার কোন ফাইল আমাকে দিয়েছেন? প্রভাত পূর্ণতার গালে একটা চুমু দিয়ে বলল, মিথ্যা না বললে তোমাকে আনা যাচ্ছে না। তুমি কি সহজে আসতে ওখান থেকে? এত রাতে নিজের এত সুন্দর রোমান্টিক বর রেখে কীভাবে ছাদে গিয়ে বসে থাকো? ছাদের হাওয়া ভালো লাগে? আমার ভালোবাসার হাওয়ার চেয়েও ছাদের হাওয়া ভালো লাগে তোমার? হ্যাঁ লাগে। এবার ছাড়ুন আমাকে। প্রভাত আবারও পূর্ণতার গালে চুমু দিয়ে বলল, আমার ঘুম পাচ্ছে পূর্ণ। আপনার ঘুম কি আমি ঘুমিয়ে দেব? না, তোমাকে জড়িয়ে না ধরলে ঘুম আসবে না। বলেই প্রভাত পূর্ণতাকে কোলে নিয়ে নিজের রুমে চলে গেল। রুমের সিট কিনে লাগিয়ে পূর্ণতাকে বিছানায় শুয়ে দিয়ে বলল, একটুও নড়বে না, আমি লাইট অফ করে দিয়ে আসি। পূর্ণতা চটজলদি উঠে বসে বলল, লাইট অফ করবেন মানে? পূর্ণতার কথার কোনো জবাব না দিয়ে প্রভাত লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে দিল। গায়ে টি শার্ট খুলে কোর্টে স্ট্যান্ডে ঝুলিয়ে বিছানায় গেল। প্রভাত বিছানায় আসতে পূর্ণতা বলল, আপনি খালি গায়ে কেন? টি শার্ট খুলেন কেন? প্রভাত দুষ্টু হেসে জবাব দিল, তুমিও খুলে ফেলো, আমি ছাড়া অন্য কেউই নেই এখানে। পূর্ণতা বিড়বিড় করে বলল, লজ্জাশরম কিছু নেই? বলে বিছানা ছেড়ে উঠতে গেল। তখনই প্রভাত পূর্ণতাকে টেনে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ধরল। খুব আদুরে কণ্ঠে বলল, কোথায় যাচ্ছ পূর্ণ? আমার বুকের চেয়ে স্বস্তিদায়ক জায়গা আর কোথাও পাবে না তুমি। বলে প্রভাত পূর্ণতার কপালে চুমু দিল। পূর্ণতার তপ্ত নিঃশ্বাস প্রভাতের বুকে আস্তে আস্তে পড়ছে, সেই সাথে প্রভাতের সর্বাঙ্গে উষ্ণতা ছড়িয়ে পড়ছে। প্রভাত কিছুটা নেশাক্ত হয়ে পড়েছে। পূর্ণতাকে আরও আদর ভালোবাসা যত্নের সাথে জড়িয়ে ধরে বলল, আমার পূর্ণতা, তুমি সত্যিই আমার পূর্ণতা। তুমি দূরে গেলেই আমার পুরো পৃথিবী থমকে যায়, শব্দরা ভাষাহীন হয়ে পড়ে, হৃদস্পন্দন থেমে যায়। আবার যখনই তুমি সামনে আসো হৃদস্পন্দন ভয়ানক গতিবেগে চলতে থাকে। কেন এমন হয় তুমি কি জানো পূর্ণ? পূর্ণ ভারী কণ্ঠে জবাব দিল, না। তোমারও কি আমাকে দেখলে এমন হয় পূর্ণ? হৃদস্পন্দনের কিছু এলোমেলো হয়? জানি না। প্রভাত পূর্ণতাকে আরও আদর ভালোবাসা মিশ্রিত কণ্ঠে বলল, জানি না কথাটা হৃদয় ক্ষতবিক্ষত করে তুলছে, দহন হচ্ছে তীব্রভাবে। একবার কি ভালোবাসি বললে হৃদয়ের যন্ত্রণা নেভাবে না? তোমার সামান্য একটু স্পর্শ আমাকে শীতল করে দেয়। যেদিন ভালোবাসি বলবে ওই দিন মনে হয় পুরোপুরি শান্ত হয়ে যাব। পূর্ণতা অস্ফুট স্বরে বলল, আপনাকে অশান্তই ভালো লাগে। কণ্ঠে ছিল প্রবল লজ্জা। সে লজ্জায় প্রভাত যেন অস্পষ্ট ভালোবাসা অনুভব করল। প্রভাত পূর্ণতার মুখটা তুলল। প্রভাতের বুকে পূর্ণতার থুতনি। ডিম লাইটের কৃত্রিম আলোয় দুজন ভালোবাসার মানুষের চোখে মুখে গভীর লজ্জা ফুটে উঠেছে। প্রভাত কণ্ঠ খাদে নামিয়ে ফিসফিসিয়ে বলল, তোমার এমন চাহনি যথেষ্ট আমাকে বিনাশ করার জন্য। অস্ত্রবিহীন এক কিলার তুমি। কি সুন্দর চোখের দৃষ্টি মেলে আমাকে বিনাশ করে দিলে। কতদিন থাকবে এমন ভালোবাসা? দিনের হিসাব আমার কাছে নেই। আগের জন্মে তোমাকে ভালোবেসেছি, এই জন্মে তোমাকে ভালোবাসবো, পরের জন্মে তোমাকেই ভালোবাসবো। পূর্ণতার কাছে দেওয়ার মতো আর কোনো জবাব নেই। সে আবারও মুখ গুজল প্রভাতের বুকে। প্রভাত পূর্ণতাকে জড়িয়ে ধরে বলল, একটা সারপ্রাইজ আছে আগামীকাল। আমি শিওর তুমি কি খুশি হবে? কি সারপ্রাইজ? এখন না, শান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। পূর্ণতার ভালো লাগছে। প্রভাত কাছে এলেই তার ভালো লাগে, কিন্তু লজ্জায় প্রকাশ করতে পারে না। পূজা হাসতে হাসতে পুষ্পের কাছে এসে বলল, জানের পুষ্পদি? কি? প্রভাদা পূর্ণ দিকে কোলে তুলল। আর কি বলল জানেন? শুনবো না। আরে শুনুন না। তুই এত এস্টে পাকা কেন? না, আপনাকে শুনতেই হবে। এমন সময় পুষ্পের ফোনে আবার ফোন এলো। পূজা ওকে দিয়ে বলল, কে ফোন দিয়েছে? রাজন? আমার ফোনের দিকেও চোখ গিয়েছে তোর? আমার পাড়ার রাজন নামে এক দাদা আছে। পুষ্প কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, তোর পাড়ায়? হ্যাঁ, কৃষ্ণের দাদা। পুষ্পের মনে সন্দেহ হলো, তাহলে কি রাজনের সাথে সে থাকে সেই পূজার প্রেমিক? হ্যাঁ, কৃষ্ণও তো বলে তার প্রেমিকার নাম পূজা।